আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত জ্ঞানী। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন বাংলার স্বাধীনতা প্রথম অস্তমিত হয়। পরবর্তীতে সারা ভারত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। সেই সময় থেকে লক্ষ লক্ষ লোক নিহত হয়েছে স্বাধীনতার জন্য। মুসলমানগণ জগৎ শেঠ রায় দুর্লভ দের কারণে এই পরাধীনতা বরণ করেছিল। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম না হলে পাকিস্তান সৃষ্টি হতো না। পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশ হতো না। লক্ষ লক্ষ লোক আন্দামান দ্বীপপুঞ্জের ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের লাশও ফিরে পায়নি এই স্বাধীনতার জন্য। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে আর এই দেশের পূর্ববঙ্গের নিগৃহীত হিন্দু যোগেন মণ্ডলের নেতৃত্বে এই দুইজন সহ অন্যান্য কিছু নেতাদের নেতৃত্বের কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছিল এবং সেটা পরবর্তীতে বিভিন্ন কারণে বিভিন্ন মিথ্যা অভিযোগের উপরে আমাদের এই বাংলাদেশ নাম হয়েছে 1971 সাল থেকে। আমি 1971 সালে আমি একটা প্রতিষ্ঠানের পুলিশ বিভাগে চাকরি করতাম। আমি অস্ত্রপাতি দিয়ে আমি যখন হাজতে ছিলাম 71 সালে স্বাধীনতার 16 তারিখের পরে, আমাদের স্বাধীনতার 16 তারিখের পরে 18 তারিখে আমি মুক্তি পাই। কিন্তু তার আগে বিবিসির ভাষ্যকর বলেছিল বাংলাদেশ স্বাধীন হবেই, পরবর্তীকালে স্বাধীনতা রক্ষা করতে পারে কিনা সন্দেহ রয়ে যাবে। আমাদের সতর্ক থাকতে হবে, যে কোনোভাবে আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে, প্রতিবেশীদের সবার সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু দেশ বিক্রি করে নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। এজন্য আমাদের শপথ নিতে হবে, না হলে আবার সেই 1757 খ্রিস্টাব্দের অধ্যায়ে চলে যাবে। আমরা ভুল করি, ত্রুটি করি। আমাদের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম না হলে মুসলমান কমিউনিটি মুক্তি পেত না, পাকিস্তান সৃষ্টি হতো না, এই পূর্ববঙ্গ স্বাধীন হতো না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এখন আমাদের জাতির পিতা আমরা স্বীকার করি না, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের ফ্র্যাটার্নিটি, আমাদের ভ্রাতৃত্ব রক্ষা করে চলতে হবে। আমরা আশা করি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম তারিখ এবং মৃত্যু দিবস বা মৃত্যু বার্ষিকী প্রত্যেক বছর এখানে প্রতিপালিত হবে। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যকারী আলোচনা সভার বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদার, এডিটর দি ঢাকা ওয়াস। নবাব সলিমুল্লাহ একাডেমি আজকে একটা বইয়ের মোড়ক উন্মোচন করবে, যার নাম জাতিসত্তা প্রতিষ্ঠার ইতিহাস কথা। বইটা লিখছে সাইফুল ইসলাম শুভ,
নওয়াজ সলিমুল্লাহ একাডেমির একজন কর্মকর্তা সাইফুল ইসলাম শুভ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই বইটার মোড়ক উন্মোচন করবেন। আমি নাও রিকোয়েস্ট মিস্টার চিফ গেস্ট of this seminar to inaugural ceremony of this book. সবাইকে দেওয়া হবে, আপনার সিটে বসেন, সবাইকে দেওয়া হবে, সবাইকে বই দেওয়া হবে, প্লিজ সবাই বসেন, সবাইকে দেওয়া হবে, বিনা বললে সবাইকে দেওয়া হবে। Thank you very much. Please sit down, everybody. মন্ডলী, এতক্ষণ আমাদের নবাব সলিমুল্লাহ একাডেমি অন্যতম একজন সদস্য সাইফুল ইসলাম শুভ তার স্বরচিত জাতিসত্তা প্রতিষ্ঠার ইতিহাস এই বইটা মোড়ক উন্মোচন করলেন গতকাল এই আলোচনা সভার প্রধান অতিথি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন। Assalamu alaikum. 76th anniversary of the great leader কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি সৈয়দ আহমেদ মারুফ, হাই কমিশনার অফ পাকিস্তান থাকার কথা, তার প্রতিনিধি হিসেবে আছেন জনাব কামরান দাঙ্গাল, এবং উপস্থিত আছেন বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র আমাদের মজুমদার ভাই সহ আজকে সভাপতিত্ব করছেন যিনি এই অনুষ্ঠানের আয়োজক আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল জব্বার ভাই, সকল অতিথি সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটি সময় উপস্থিত হয়েছি, 5 আগস্ট আমরা বিজয় লাভ করেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেই স্বাধীনতা আমরা প্রত্যাশা করতেছিলাম, একটা দেশ স্বাধীন সার্বভৌমভাবে নিজের পায়ের উপরে দাঁড়ানোর জন্য আমরা যে স্বপ্ন দেখতেছিলাম, 5 আগস্টে আমরা সেই স্বপ্নের যাত্রা শুরু করেছি। এটি আমাদের বিজয় দিবস, এটি আমাদের স্বাধীনতা দিবস। গত জুলাই মাসে আমাদের ছাত্র জনতা, সারা দেশের মানুষ যে রক্ত দিয়েছে, যে রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, 5 আগস্ট থেকে শুরু হয়ে গেছে সেই বাংলাদেশের শুভযাত্রা। আমরা স্মরণ করি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে এজন্য 1947 সালের 14ই আগস্ট যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে না থাকতো, আমরা যদি, পাকিস্তান বানিয়েছে কিন্তু ঢাকা, পাকিস্তান প্রস্তাবনা পাশ হয়েছে, পাকিস্তানের জন্য লড়াই হয়েছে, পাকিস্তানের জন্য সব করেছে ঢাকা। সুতরাং আমরা অংশীদার 1947 সালের আমাদের প্রথম স্বাধীনতা 14ই আগস্টে। সেই স্বাধীনতার মহানায়ক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যদি আমাদেরকে পাকিস্তানের সাথে না রাখতেন, তাহলে আজকে কাশ্মীরের মতো আমাদের ঘাড় ফেরানোর উপায় ছিল না। ভারতীয় জান্তারা আমাদের অস্ত্র ধরে রাখতো আমার ঘাড়ের পাশে, আমরা স্বাধীন হতে পারতাম না। আজকে আমরা, ত্রিপুরার মানুষ স্বাধীনতার জন্য স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের কথা মুখ ফুটে বলতে পারে না, ভয় পায়।
কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমাদেরকে পাকিস্তানে নিয়েছে বলেই আমরা আজকে স্বাধীন হতে পেরেছি। আমরা যদি মণিপুরে আজকে যে ফাইট হচ্ছে, মণিপুরের মানুষ স্বাধীনতা চায়, মণিপুরের মানুষের স্পৃহা, মণিপুরের মানুষের স্বপ্ন হচ্ছে বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশের ছাত্র যুবকরা যে পথ দেখিয়ে গিয়েছে সেই পথ ধরে মণিপুর হাঁটছে। বাংলাদেশ 1947 সালের 14 আগস্ট পাকিস্তানের রূপকার বাংলাদেশ। আবার আজকে যে মণিপুর স্বাধীন হতে যাচ্ছে সেই মণিপুরের স্বপ্নও বাংলাদেশ। সুতরাং আমরা এই স্বপ্ন পুরুষদের মধ্যে অন্যতম আমাদের মহাপুরুষ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে স্মরণ করে আমি একটি কথা বলবো। আমাদের নওয়াব সলিমুল্লাহ উনি মৃত্যুবরণ করেছেন, যার মৃত্যু তারিখ হচ্ছে 16 জানুয়ারি 1915 সাল। তাহলে আমি কেন নওয়াব স্যার সলিমুল্লাহর অবদান স্বীকার করতে গেলে দ্বিধাগ্রস্ত হই? নওয়াব স্যার সলিমুল্লাহ আমার জাতিসত্তার বীজ বপন করে গেছে। নওয়াব স্যার সলিমুল্লাহর আজকে জন্মদিন কবে, মৃত্যুদিন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে ছাত্র জানে না, অথচ তার অবদানে আজকে বিশ্ববিদ্যালয়। বুয়েটের ছাত্র জানে না যে নওয়াব স্যার সলিমুল্লাহর জন্ম দিবস কবে, মৃত্যু দিবস করে। এটি দুঃখজনক। আমরা একটা অত্যন্ত দুঃখজনক অবস্থার মধ্যে আমাদের দিনগুলো পার করতেছি। আমরা যদি দেখি যে আল্লামা ইকবাল পৃথিবীর মধ্যে সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় একজন কবি। আল্লামা ইকবালকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, শুধু না সারা পৃথিবীর মানুষ আল্লামা ইকবালকে সম্মান করে। 21 এপ্রিল 1938 সাল তার মৃত্যু দিবস। তাহলে আল্লামা ইকবালের নামে যদি হল থাকে কোনো অসুবিধা হয় আমাদের? আল্লামা ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নাম পরিবর্তনের ক্ষেত্রে আমার কোনো প্রকার আমার জড়তা থাকার কথা না। এই নাম কেন পরিবর্তন হয়? আমরা যদি আল্লামা ইকবালের নাম, জিন্নাহ সাহেব মারা গেছেন 1948 সালে। 1971 সালে তো জিন্নাহ সাহেব জীবিত ছিল না। জিন্নাহ বিনিউর নাম আমাকে কেন পরিবর্তন করতে হবে? আমাদেরকে বুঝতে হবে আমার জাতিসত্তার অভ্যন্তরে ভিন্ন একটি জিনিস বিরাজ করতেছে, যেই জিনিসটি হচ্ছে দিল্লির প্রতি ভয়, দিল্লির প্রতি আনুগত্য। যদি দিল্লির প্রতি ভয় থাকে, দিল্লির প্রতি অনুগত থাকে, তাহলে আমি স্বাধীন হতে পারলাম না। আমাকে মনে রাখতে হবে কোন প্রকার কারোর প্রতি জড়তা, ভয় রেখে কোন জাতিসত্তার বিকাশ হতে পারে না। আমি যদি প্রশ্ন আসে, আজকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট, এই আগস্টের একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এক্ষেত্রে আমাদের সুস্পষ্টভাবে আমাদেরকে এই ছাত্র জনতা, এই শিশু, শৈশব, কিশোররা, ছাত্ররা, জনতারা, শ্রমিকরা শিক্ষা দিয়েছে যে দিল্লির প্রতি অনুগত থেকে বাংলা স্বাধীন থাকবে না। আমাকে স্বাধীন হতে গেলে অবশ্যই দিল্লির আনুগত্য ছাড়তে হবে। স্বাধীন সার্বভৌম সভরেন বাংলাদেশ, সভরেনটি ঢাকা, সভরেন বাংলাদেশ যদি আমি না অর্জন করতে পারি, আমার স্বাধীনতা অর্থবহ হবে না। আর সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে 1971 সালের পর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নামে আমার হল পরিবর্তনের নাম হলো কেন? জিন্নাহ এভিনিউর নাম পরিবর্তন হলো কেন? আমার আল্লামা ইকবালের হলের নাম পরিবর্তন হলো কেন? কারণ দিল্লি চায় বা ঢাকা যেন দিল্লির প্রতি অনুগত থাকে। যদি জিন্নাহর ছবি আমার সামনে সম্মানের সহিত থাকে, তাহলে আমাকে দিল্লি শাসন করতে পারবে না। এই জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে জানতে হবে যে আমার জাতিসত্তার বিকাশের জন্য আমাকে একটা নৈতিক সার্বভৌম একটা শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, যেই শক্তিকে কারো কাছে মাথা নত করলে চলবে না। আঞ্চলিকভাবে আমার চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কেন? কারণ আমাকে যেই থ্রেট মোকাবেলা করতে হচ্ছে, সীমান্তে আমার বর্ডার কিলিং হচ্ছে, আমার ওয়ার্ডার শেয়ার, আমার যেই ওয়ার্ডার জাস্টিস নাই, তাই আমাকে কোথায় যেতে হবে? আমাকে অবশ্যই চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে এই বার্গেনিং এ
জিততে হবে। আমাকে মনে রাখতে হবে যদি আমি দিল্লির কাছ থেকে পরিপূর্ণভাবে স্বাধীন হতে না পারি, তাহলে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি যদি সম্মান দিতে না পারি, তাহলে আমার জাতিসত্তার কিন্তু আমি সঠিক জায়গায় উপস্থাপন করতে পারবো না। আর যদি জাতিসত্তার উপস্থাপন করতে না পারি, আমি যদি গোদামিল দিয়ে চলি, এই স্বাধীনতা থাকবে না। যে কোনো অবস্থাতে আমাকে নৈতিক শক্তি নিয়ে, সার্বভৌম চিন্তা নিয়ে, সার্বভৌম জাতি হিসেবে দাঁড়াইতে হবে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ শুধু পাকিস্তানের নেতা না, ঢাকারও নেতা। শুধু ঢাকার নেতা না, তিনি দিল্লিরও নেতা। কারণ দিল্লিতে আজকে স্বাধীনতা অর্জন করতে পারতেন না যদি গান্ধী, প্যাটেল আর নেহরুরা যেভাবে কম্প্রোমাইজ করি সেই ইংরেজদের সাথে টেবিলের নিচ দিয়ে কম্প্রোমাইজ করে চলছিল। জিন্নাহর মতো যদি বেটা পুরুষ যদি না থাকতো, তাহলে ভারত স্বাধীন হতো না। সুতরাং দিল্লির নেতাও মোহাম্মদ আলী জিন্নাহ, ঢাকার নেতাও মোহাম্মদ আলী জিন্নাহ, ইসলামাবাদ, করাচি, পিন্ডির নেতাও মোহাম্মদ আলী জিন্নাহ। তার নেতৃত্ব অবদানকে অস্বীকার করলে চলবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসুল ভাই। Here present some Pakistani citizens. They are some students in Bangladesh. Mohammad Tahir, one of the students in Bangladesh, his residence in Punjab. He recited a poet about Qaid Azam Muhammad Ali Jinnah. Please, Tahir. আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শুভ ভাইকে শুভকামনা জানাচ্ছি। উনি পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ রহমাতুল্লাহের উপর বই লিখেছেন। আজকে ওই বই উন্মোচন। তো আমরা ওনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক বড় কাজ করেছেন। তো আমরা আজকে কায়েদে আজম রহমাতুল্লাহের জি আমি এখানে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করি। আর আজকে আমরা আমাদের জাতির পিতা ওনার শ্রদ্ধে আমরা একটি গান গাইব। तो ওটাই আপনার সামনে पेश করতেছি। अच्छा, मैं पाकिस्तानी हूँ, पाकिस्तानी तालिब इल्म हूँ और हम यहाँ पर कायदे आज़म मोहम्मद अली जिन्नाह रहमतुल्लाह अलैह उनकी शान में एक नगमा पढ़ेंगे। तो आप तमाम हाज़रीन से गुजारिश है आप ज़रूर इसको समाअत फरमाएं। मिल्लत का पासबां है मोहम्मद अली जिन्नाह, हाँ मोहम्मद अली जिन्नाह। मिल्लत है जिस्म जान है मोहम्मद अली जिन्नाह, मोहम्मद अली जिन्नाह। मिल्लत का ज़िबां है मोहम्मद अली जिन्नाह, मोहम्मद अली जिन्नाह। तस्वीर अज़्म जान वफ़ा रूह हुर्रियत, तस्वीर अज़्म जान वफ़ा रूह हुर्रियत। है कौन बेगुमा है मोहम्मद अली जिन्नाह, मोहम्मद अली जिन्नाह। मिल्लत का पासबां है मोहम्मद अली जिन्नाह, मोहम्मद अली जिन्नाह। मिल्लत हुई है जिंदा फिर उसकी पुकार से, मिल्लत हुई है जिंदा फिर उसकी पुकार से। तकदीर की आज़ान है मोहम्मद अली जिन्नाह, मोहम्मद अली जिन्नाह। मिल्लत का पासबां है मोहम्मद अली जिन्नाह, मोहम्मद अली जिन्नाह।
सच शुक्र फिर है घर में सफर अपना कारवां, सच शुक्र फिर है घर में सफर अपना कारवां, और मेरे कारवां है मोहम्मद अली जिना, मोहम्मद अली जिना, मिल्लत का बाज़बां है मोहम्मद अली जिना, मोहम्मद अली जिना। ऐ कौम अपने कायदे आज़म की कद्र कर, ऐ कौम अपने कायदे आज़म की कद्र कर, इस्लाम का निशान है मोहम्मद अली जिना, हाँ मोहम्मद अली जिना, इस्लाम का निशान है मोहम्मद अली जिना, हाँ मोहम्मद अली जिना, मिल्लत का कारवां है मोहम्मद अली जिना, हाँ मोहम्मद अली जिना। थैंक यू, धन्यवाद। Thank you. Both two are Pakistani, Mohammad Tahir and Kamran Abbas. শুধু মন্ডলী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এসকে আজিম বিহারি নেতা নামে পরিচিত এসকে আজিম। এসকে আজিম সভাপতি BMWDC। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। आज कायदे आज़म मोहम्मद अली जिन्ना साहब के 76तम मृत्यु वार्षिकी में आज के अनुष्ठान में आप सब हजरत को, प्रधान अतिथि और विशेष अतिथि को अस्सलामुअलैकुम। इससे बहुत खुशी महसूस हो रहा है जो 15-16 साल बाद हम लोग उर्दू में और यहाँ भी प्रोग्राम में शामिल हो सका। इसके लिए ये प्रोग्राम का जो आयोजन किया उनके लिए दिल से मेरे शुक्रिया और धन्यवाद है। जेहेतु हम लोग मीरपुर, मोहम्मदपुर, हमारे बाप दादा पाकिस्तान के नाम पे मारे गए, जेहेतु भारत से आके इस देश को पाकिस्तान बनाए। बेशक अगर जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। मोहम्मद अली जिन्ना साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया, मुस्लिम, जहाँ पे हम लोग अपनी इज्जत से अपनी इस्लाम कायम करके रह सकें। और 1971 साल में भारत युद्धों करके हम लोग का इस देश को 2 टुकड़ा बना दिया और हम लोग के 50-56 साल में हमारे बाप दादा ये पाकिस्तान का सपना पे गुजर गए। इसलिए आज बहुत अच्छा लग रहा है जो हमारे पाकिस्तान के सब, और ये हो रहा है इंशाअल्लाह आगामी भी ऐसे चलते रहे। इसलिए हम आप लोग के सामने शुक्रिया अदा कर रहे हैं। आगामी दिन जैसे यही से चल सके हम इसी के लिए कर रहे हैं। अस्सलामु अलैकुम। মন্ডলী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ডক্টর ফরিদউদ্দিন। ডক্টর ফরিদউদ্দিন, অল মুসলিম উম্মাহ। Mr. President, Muhammad Abdul Jabbar, and Chief Guest, His Excellency Syed Maruf Ali, High Commissioner, Islamic Republic of Pakistan. Dear speakers, distinguished
Audience, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Janab Qaid-e-Azam Muhammad Ali Jinnah, he is not only the asset of Pakistan, he is the asset of whole Muslim world. যার তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় ক্ষুরধার যুক্তি তর্কের মাধ্যমে যিনি ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তানকে হাসিল করেছিলেন, মুসলিম উম্মার জন্য এই ভারত উপমহাদেশে একটি আলাদা রাষ্ট্র তিনি গঠন করতে পেরেছিলেন। তার যুক্তিমত্তার সাথে, তার বুদ্ধিমত্তার সাথে আমার তো মনে হয় মহাত্মা গান্ধী শিশু স্বরূপ ছিলেন। তার কাছে ভারতের কোন নেতা তার বুদ্ধিমত্তার সাথে আর যুক্তি তর্কের সামনে টিকতে পারেনি। তিনি শুধু ভারতেরই সম্মানিত নাগরিক ছিলেন না, তিনি ব্রিটিশের ভাইসরয় বলেন, বিদেশের রানী বলেন, সবার কাছে তিনি সম্মানিত পার্সন ছিলেন, যার যুক্তি তর্কের সামনে তাদের মাথা নত করে এদেশে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র দিতে তারা বাধ্য হয়েছিল। বাংলাদেশ এবং পাকিস্তান একটা ভ্রাতৃপ্রতিম দেশ, আমরা ভাইয়ের বন্ধনে আবদ্ধ। আমাদের অতীতের নেতৃবৃন্দের ভুলের কারণে আমাদের ভিতরে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটাকে আমাকে নিরসন করতে হবে, কারণ আমাদের ইজ্জতের জন্য, আমাদের সম্মানের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এটা প্রয়োজন। আজকে একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ, মাঝখানে একটা মুশরিক জাতি, তারা হিংস্র সবল, কালনাগিনীর হিংস্র সবল দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। এদের আঘাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ভারতের 7 কন্যা রাজ্যকে রক্ষার জন্য তাদের চিকেন নেক যথেষ্ট নয়, তাদেরকে এখন টাইগার নেক করতে হবে। বাংলাদেশের ভূখণ্ড তাদের প্রয়োজন আছে, এমনকি পার্বত্য চট্টগ্রামও তাদের কবজায় নিয়ে যেতে হবে। সুতরাং এই আগ্রাসন থেকে বাঁচতে হলে, এই দেশকে, এই জাতির, এদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে আমাদের ভাইয়ের সহযোগিতা দরকার হবে, চায়নার সহযোগিতা দরকার হবে। আমি বিশেষ করে বলবো, তুরস্ক একদিন এই সারা বিশ্বে মুসলিম খেলাফত পরিচালনা করেছিল। তোমরা মুসলমানদের স্বার্থের পিছনে তোমাদেরকে সবচেয়ে প্রথম এগিয়ে আসতে হবে। আজকে কাশ্মীর, আজকে ফিলিস্তিন, আজকে সিরিয়া এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি সেম দৃষ্টি নিক্ষেপ করেছে, এর মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের স্বার্থে এগিয়ে আসতে হবে। আজকে আমরা মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক দেহের মতো আমরা না হতে পারি, এক ইউনিটি নিয়ে যদি আমরা এগিয়ে যেতে না পারি, তাহলে আমাদেরকে সাম্রাজ্যবাদী শক্তির অধীনে নির্যাতিত, নিষ্পেষিত হতে হবে। আমাদের মুক্তির কোনো গ্যারান্টি নেই। মুসলমানরা যখন এক থাকবে, একক শক্তি নিয়ে আগে আসবে, তখন এক মুসলমান আর এক মুসলমানের সাহায্যকারী হবে। মুসলমানদের জন্য কোন মুশরিক ইহুদি নাসারারা সাহায্যকারী হবে না, আমাদের সাহায্যকারী হবে আমাদের ভাইয়েরা। কিন্তু আজকে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ নয়। অল মুসলিমকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো কিছু নাই। আমি সে কথাই স্মরণ করে দিতে চাই সবার কাছে, আসুন আমরা মুসলিমরা ভেদাভেদ সৃষ্টি না করে
পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। আমি সবশেষে কাজী নজরুল ইসলামের ওনার যে বক্তব্য দিচ্ছি একটু কোট করছি। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। অন্যত্র বলেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান, কোথায় সে আরিফ আবেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার ধ্বনি রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। আর আমাদের এনেশার কবি ফররুখ আহমদ বলেছেন, এখানে এখনো রাত্রি এসেছে নেমে, তবু দেখা যায় দূর বহুদে হেরার আস্তরণ। অন্যত্র বলেছেন, ছুঁড়ে ফেলো আজ আইশি রাতের মখমাল অবসাদ, নতুন পানিতে খুলে দাও হে মাঝি সিন্দাবাদ। আর মহাকবি ইকবাল বলেছেন, चीन अरब है हमारा, हिंदुस्तान है हमारा, मुस्लिम है हम, सारे जहां है हमारा। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। धन्यवाद भाई। Dear audience, now I request Mr. Kamran Abbas. He is a Pakistani bhai. আমি একজন পাকিস্তানি নাগরিক, তো আমি একটু বাংলায় চেষ্টা করব বলার জন্য, যদি কোনো ভুল থাকে মাফ করবেন। মাননীয় সভাপতি আর সম্মানিত অতিবৃন্দ, আমার প্রথম আমি সাইফুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের জাতির পিতা এবং একটা বই লিখছে, আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের শিরোনাম হচ্ছে আমাদের দৃষ্টিতে বিংশ শতাব্দীর মহান নেতা, সম্মানিত সভাপতি। বিংশ শতাব্দী তার গতিপথ নিতে চলেছে। এই শতাব্দীর বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বৈশ্বিক যুদ্ধ দেখুন, পারমাণবিক বোমের ধ্বংসশীলা দেখুন। দেখা গেছে দেশ ঘুরতে আর পতনের, দেখা গেছে সে পুরুষদের গৌরব সময় মতো ফাঁস দিয়েছিলেন। কায়েদে আজম যোদ্ধা শাসক ছিলেন না, উনি হতে যুদ্ধ বিগ্রহ নিয়ে বিশ্বাস করতেন না, উনি ছিলেন শান্তি ও নিরাপত্তার বাহক। আপনার ব্যক্তিত্ব ও চারিত্র এমন মহান ও উজ্জ্বল যে ওই শতাব্দীর কোন ব্যক্তি আপনার তালনা প্রশংসনীয় গ্রহণ ছিল না। আপনি তরবারি নিয়ে নয় বরং কলম মাধ্যমে ইনকলাব নিয়ে এসেছেন। আপনার সবাইকে ধন্যবাদ, ও যদি কোনো ভুল থাকে সমগ্র মাফ করবেন। ধন্যবাদ, many thanks কামরান আব্বাস। শুধু মন্ডলী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইন্ডিয়ান অরিজিন উর্দুভাষী কাউন্সিলের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আফজাল ওয়ারসি ভাইকে। জনাব আফজাল ওয়ারসি। अल्लामा इकबाल का ये कविता है, न समझोगे तो मिट जाओगे हिंदुस्तानी मुसलमान, न समझोगे तो मिट जाओगे हिंदुस्तानी मुसलमानों। आज तक का हिंदुस्तान के मुसलमान नहीं समझ सका। पाकिस्तान के बनते वक्त भी हम लोगों में बहुत तफरका डाल के खंडित कर करके बिल्कुल अलग अलग कर दिया गया। और बांग्लादेश पाकिस्तान के बनने के बाद जब बांग्लादेश बना तब भी हमको खंडित कर दिया गया। कभी बंगाली बना के हमको जबा कर दिया गया, कभी हमको बंगाली बना के जबा कर दिया गया। इसी तरीके से आज तक का हम इस नालत की जिंदगी में मशगूल रह गए, लेकिन मुसलमान नहीं बन सके। कायदे आज़म मोहम्मद अली जिन्ना ने तो पाकिस्तान बना के दिया था आपको,
अगर हम लोग न रख सके तो ये तो मेरा कसूर है, कसूर तो जिन्ना का नहीं। बहुत सारे लोग जिन्ना को गलत सलत बोलते हैं। मात्र कम वक्त में, एकदम मामूली से वक्त में उन्होंने पाकिस्तान बना दिया। ऐसा कोई मैंने नेता नहीं है जो इतना शॉर्ट टाइम में पाकिस्तान बना दिया। कितना साल में? 7 साल में। और लोग तकरीर कर रहे हैं, लेकिन इस दौरान में एक घटना जो घटा उर्दू वालों के साथ 1946 जो मनी मार्ट में डायरेक्ट एक्शन हुआ था, उस डायरेक्ट एक्शन को जो मनी मार्ट में जो हुआ, उसके कत्ल के एवज में गांधी जो बांग्लादेश में आया छागल नैया में, छागल नैया में आकर के यहाँ से जब वो बिहार गया तो कलकत्ता का बदला उसने बिहार में लिया और 50,000 आदमी बिहार का मारा गया। उस 50,000 आदमी के एवज में हमको बांग्लादेश पे आने में मजबूर होना पड़ा, वरना हम बांग्लादेश भौगोलिक सीमाना से बिहार से इधर नहीं आते। हमको आने में मजबूर किया गया क्योंकि दंगल जब बिहार जब नोआखाली को हुआ, इसका बदला जब नोआखाली का बदला जब वो बिहार में लिया तो हम 50,000 आदमी वहां कत्ल हो गए। और उस वक्त में ये शेख मुजीबुर रहमान सरवर्दी के साथ बिहार में डेलीगेशन में गए थे और उन्होंने हम लोगों को ला करके कलकत्ता में इलाज और देखा सुना का दायित्व में थे। उसका सहानुभूति देख करके, आदर देख करके और मोहब्बत देख करके हम लोगों को इधर आना पड़ा। और उन्होंने कहा कि बंगाल का और थोड़ा हम लोग को मैंने आप लोग के लिए दरवाजा खुला हुआ है, हम बंगाल को अपना भाई समझ के यहाँ आए। सब कुछ जिम्मेदारी छोड़ दिया, बिहार में हमारा भी तो जिम्मेदारी था, छोड़ दिया और छोड़ के हम बंगाल में अपने भाई के साथ मिलकर के यहाँ चले आए। और आने के बाद क्या हुआ, आज भी हम रिफ्यूजी रह गए। कल जो मेरा घर 48 में मिला था वो घर आज भी मेरे पास नहीं है, आज भी हम रास्ते में बैठे हुए। कोई इसके मुतालिक बात नहीं करता, कोई सिचुएशन को क्लियर नहीं करना चाहता। आखिर मेरा कसूर क्या था? हम इस देश में आके फंस गए और आज तक का मेरा फैमिली 3 हिस्से में तकसीम हो गया। एक हिस्सा हिंदुस्तान में रह गया, एक बंगाल में रह गया, एक पाकिस्तान में रह गया। पाकिस्तान के बनने से जितना नुकसान हमको हुआ कोई दूसरों को नहीं हुआ। बंगाल के पैर के नीचे तो जमीन था इसलिए उसकी जिम्मेदारी थी, पंजाब के लोगों के साथ पैर में जमीन था इसलिए पंजाब पंजाबियों का, सिंध सिंधियों का, बलोची बलोचियों का, बंगाल बंगालियों का। हमारा क्या है? हम इधर उधर ठोकर खा रहे और आज भी ठोकर खा रहे, इसका तस्फिया नहीं होता। तो आज पाकिस्तान के जो सफीर है उनसे हमारा अनुरोध है कि इस मामला को बांग्लादेश से बोल करके तस्फिया किया जाए और हमको कितना सजा मिलेगा। हम तो समझते हैं कि पाकिस्तान बन गया सबके लिए, लेकिन मेरे लिए नहीं बना। हमारे लिए पाकिस्तान नहीं रहा, हमारे लिए पाकिस्तान रहा। पाकिस्तान हम कल भी रो रहे हैं, आज भी रो रहे हैं। मेरा माँ, मेरा 3 भाई पाकिस्तान में और हम यहाँ, मेरा बाकी रिश्तेदार सब हिंदुस्तान में। इस हालत में हम यहाँ पर आके कशमकश के जिंदगी गुजार रहे हैं। इससे ज्यादा कुछ नहीं बोलेंगे, लेकिन फिर भी पाकिस्तान हमारा बाप दादा ने बनाया, इसलिए हम लोग पाकिस्तान को बचा के रखने के लिए हर मुमकिन कोशिश करते हैं। कोशिश करते हैं कि पाकिस्तान अच्छा रहे, खुश रहे, लेकिन साथ में हम लोग को भी मरना तय हो जाए। हम लोग को वीजा का सहूलत मिलना चाहिए, हम लोग पाकिस्तान जाए, आराम से आए, ताकि हम लोग अपने भाई बिरादर से मिल सके। उसके लिए पाकिस्तान के सफीर के साथ हम लोगों का अनुरोध है कि आप वीजा में सहूलत करें और लोगों को जाने के लिए मुश्किल को दूर करें, ताकि लोग आसानी से जा सकें। और कम्युनिकेशन में जो दुबई के जरिए जाते हैं, इस भाड़े पे हम लोग नहीं जा सकते, लिहाजा हम लोग को ऐसा सहूलत हो जो डायरेक्ट प्लेन जाए, भाड़ा में कमी आए तो लोग जा सकते आ सकते। और इससे ज्यादा क्या बोलेंगे। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। धन्यवाद।
সুধীমণ্ডলী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহ মাহফুজুল হক, বিশিষ্ট আইনজীবী জনাব মাহফুজুল হক ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Honorable President, the chief guest, Your Excellency Syed Ahmed Maruf, High Commissioner of Pakistan, and the honorable guest, journalists, and the delegates. Assalamu alaikum wa rahmatullah. Quaid-e-Azam Muhammad Ali Jinnah, his 76th death anniversary program. Today we remember him with great honor, because without his birth or without his leadership, we didn't get the Pakistan. If we didn't get the Pakistan, then it is impossible for us to be independent, to get the Bangladesh. Quaid-e-Azam Muhammad Ali Jinnah জন্ম না হলে হয়তো পাকিস্তান প্রতিষ্ঠা হওয়া সম্ভব হতো না, এবং পাকিস্তান প্রতিষ্ঠা না হলে আজকে আমাদের যে বাংলাদেশ, সে বাংলাদেশ হওয়া সম্ভব হতো না। কারণ আমরা জানি যে আজকের যে আধিপত্যবাদী শক্তি, তারা তাদের অধীনে আমাদের মতো যে কিছু ক্ষুদ্র রাষ্ট্র ছিল, হায়দ্রাবাদ, সেটি কিন্তু হারিয়ে গেছে, একীভূত হয়ে গেছে। সিকিম হারিয়ে গেছে, একীভূত হয়ে গেছে। বল মাছের গ্রাসে সবকিছু ভিতরে ঢুকে যাচ্ছে। আজকে কাশ্মীর, আজকে দীর্ঘ লড়াই, তাদের লড়াই কিন্তু শেষ হচ্ছে না। এটা প্রমাণ করে যে পাকিস্তান প্রতিষ্ঠা না হলে আমরা বাংলাদেশ পেতাম না, বাংলাদেশের স্বাধীনতা হওয়া এটা অসম্ভব ছিল। পাশাপাশি আজকে আমরা এটাও মনে করি যে আসলে পাকিস্তান হওয়ার পরে যে প্রত্যাশা নিয়ে জাতিসত্তার যেই বিশ্বাসের উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তান, সেই পাকিস্তান রাষ্ট্রের যে ভিত্তি ছিল ধর্ম, পৃথিবীতে এটাই মনে হয় প্রথম যে ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র আলাদা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই পাকিস্তান রাষ্ট্রের যেই ভিত্তি, তৎকালীন শাসক গোষ্ঠী সেই ধর্মীয় বিশ্বাস বা ভ্রাতৃত্বের যে সম্পর্ক, সেই সম্পর্ককে গুরুত্ব না দিয়ে সেখানে ক্ষমতার যে দাপট বা ক্ষমতার যে দ্বন্দ্ব, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সেদিন ইয়াহিয়া খান বা আইয়ুব খান তারা যে ভূমিকা রেখেছিল বাংলাদেশের ব্যাপারে, সেটিও বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কাছে সেটা কাঙ্ক্ষিত ছিল না, বা সেটা আমাদের কাঙ্ক্ষিত না। সেদিন যদি আমাদের আপোষ এবং সমঝোতার ভিত্তিতে এবং সেই সমস্যাগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা যেত, তাহলে আজকে পাকিস্তান সারা পৃথিবীতে নেতৃত্বের আসনে সমাসীন হতে পারত বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং পাকিস্তান
আমাদের এটা বিশ্বাস হচ্ছে, if the Pakistan leadership at the moment of 1971, if they try to solve the problem with discussion rather than the bullet, then the Pakistan would be the most powerful country of the world, and we would be the superpower of the world, and we have the atom bomb, we have the ownership with the atom bomb and the others power. So I hope that Pakistan as a state, it's the best time, it's the optimum moment to remember, and if they feel they should create a strong relationship with the brotherhood country Bangladesh, they should try to resolve our black history, and they could apologize for 1971 and try to strongest the relationship with Bangladesh, and it's our hardest demand, and it is our hardest request to the High Commissioner and the ambassador who will be the chief guest and his representatives, to them, please take initiative to resolve the previous history and previous problem and make a strong relationship with Bangladesh, so that together as a brotherhood country, as a Muslim, we could be the great power, and we could work together, and we could defeat our enemies, and we could work for the interest of our countries and of the Muslim Ummah. So no more today. Nice to meet you. See you again. সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ মিস্টার মাহফুজুল হক অ্যাডভোকেট। এখন একটু একটা কাওয়ালি শোনা যেতে পারে, আমার পাকিস্তানি ভাই উনি একটা কাওয়ালি গেয়ে শোনাবেন। মোহাম্মদ তাহির ভাই একটা কাওয়ালি শোনাবেন আপনাদের। मैं दूसरा नगमा भी कायदे आज़म उनकी ज़िंदगी पर उनके लिए पढ़ूंगा, चूँकि आज़ादी कारण স্বাধীনতা যখন আমরা সবাই দশকদের জীবন যাপন করছিলাম, তো তখন আমাদের জন্য কে স্বাধীনতা এনেছেন আর ওনার স্বাধীনতার যে আমাদের উপর উপকরণ আমরা কখনো ভুলাতে পারবো না। ওনার মাধ্যমেই আমরা স্বাধীনতা পেয়েছি, আর সব স্বাধীনতার যেটা ক্রেডিট ওনাকে যায়। তো আমরা আজকে এই যে নগমা এটা উর্দুতে আছে, যেটাই যেতে চাচ্ছি। यहूदी हमें आजादी के दुनिया हुई हैरान, ए कायदे आज़म तेरा एहसान है एहसान। यहूदी हमें आजादी के दुनिया हुई हैरान, ए कायदे आज़म तेरा एहसान है एहसान। तेरा एहसान है तेरा एहसान, तेरा एहसान है तेरा एहसान। हर सिमत मुसलमानों पे छाई थी तबाही, मुल्क अपना था और गैरों के हाथों में थी शाही। ऐसे में उठा दीन मुहम्मद का सिपाही, और नाराए तकबीर से दी तूने गवाही। इस्लाम का झंडा लिए आया सरे मैदान, है कायदे आज़म तेरा एहसान है एहसान।
यूं दी हमें आजादी के दुनिया हुई हैरान। ऐ कायदे आज़म तेरा एहसान है एहसान, तेरा एहसान है तेरा एहसान। देखा था जो इकबाल ने एक ख्वाब सुहाना, उस ख्वाब को एक रोज हकीकत है बनाना। ये सोचा तूने जो फंसा तुझ पे जमाना, हर चाल से चाहा तुझे दुश्मन ने हराना। मारा वो तूने दाव के दुश्मन भी गए मान। ऐ कायदे आज़म तेरा एहसान है एहसान, तेरा एहसान है तेरा एहसान। पंजाब से बंगाल से जवान चल पड़े, सिंधी बलोची सरहदी पठान चल पड़े। घर बार छोड़ बेसरो सामान चल पड़े, साथ अपने मुहाजिर लिए कुरान चल पड़े। और कायदे मिल्लत भी चले होने को कुर्बान। ऐ कायदे आज़म तेरा एहसान है एहसान, यूं थी हमें आजादी के दुनिया हुई हैरान। ऐ कायदे आज़म तेरा एहसान है एहसान। मारा वो तूने दाव के दुश्मन भी गए मान। लड़ने का दुश्मनों से अजब ढंग निकाला, ना तोप ना बंदूक ना तलवार ना भाला। सच्चाई के अनमोल उसूलों को संभाला, पिन्हा तेरे पैगाम में जादू था निराला। ईमान वाले चल पड़े सुनकर तेरा फरमान। ऐ कायदे आज़म तेरा एहसान है एहसान, यूं दी हमें आजादी के दुनिया हुई हैरान। ऐ कायदे आज़म तेरा एहसान है एहसान। আরেকটি বাংলায় যেটা আগে গান ছিল তা গীতে চাচ্ছি। সংশয় বিঘ্নের জঞ্জির ভেঙ্গে আমরা এনেছি পাকিস্তান। শৃঙ্খল মুক্তির চঞ্চল ছন্দে আজাদ সৈনিক গাহে গান। সংশয় বিঘ্নের জঞ্জির ভেঙ্গে আমরা এনেছি পাকিস্তান। এখানে এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশি হবে। তো এটা কারণ ওই সময় ছিল, তো আমি অ্যাপোলোজাইজ করতেছি। সংশয় বিঘ্নের জঞ্জির ভেঙ্গে আমরা এনেছি পাকিস্তান। শৃঙ্খল মুক্তির চঞ্চল ছন্দে আজাদ সৈনিক গাহে গান। জাতির পতাকা হাতে কায়েদে আজমের সাথে ওয়াতনের সিপাহী আর নওজওয়ান। খৈবর দারে দারে সীমানাতে প্রেমানাতে, খৈবর দারে দারে সীমানাতে প্রেমানাতে। সংসদ পরিষদ পাকিস্তান। সংশয় বিঘ্নের জঞ্জির ভেঙ্গে আমরা এনেছি পাকিস্তান। শৃঙ্খল মুক্তির চঞ্চল ছন্দে আজাদ সৈনিক গাহে গান। থ্যাংক ইউ। Thank you very much, মোহাম্মদ তাহিরকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাব মাওলানা ইব্রাহিম সাহেব। জনাব মাওলানা ইব্রাহিম। আসসালামু আলাইকুম।
জনাব সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, আমার এক ভাই যে পূর্বে উল্লেখ করেছে যে পাকিস্তান নইলে বাংলাদেশ হইতো না, এটা কথা ঠিক। 1947 সাল যদি না হয়তো এই বাংলার এই পতাকা আমরা পাইতাম না। 1947-এর যে পতাকা আমরা পেয়েছি, এই পতাকার বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার যে আধিপত্যবাদ, ছাত্র জনতা একত্র হয়ে এই আধিপত্যবাদকে বিদায় করে আমরা নতুন ভাবে আবার স্বাধীন হয়েছি। আপনাদের কাছে একটাই কথা, পাকিস্তান এবং বাংলাদেশ আমরা ভাই ভাই হিসেবে যদি থাকতে পারি, ইন্ডিয়ার আধিপত্যবাদ কোনোদিন মাথা চালাতে উঠতে পারবে না। আর একটি কথা আমরা বলতে চাই, সেই কথা হলো যে আমরা এই পাকিস্তান এবং বাংলাদেশ সবার সাংস্কৃতিক দিক দিয়া কোরআন 1 নম্বর আমাদের হাতিয়ার। কোরআন যেহেতু আমাদের কাছে আছে, আল্লামা ইকবাল বলছে কোরআন হলো আমাদের বন্ধু, আর আমাদের সবচেয়ে বড় আইটেম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। Dear audience, now I request senior journalist, the editor that Dhaka was, Mustafa Kamal Majumdar, today's special guest. I request Mr. Mustafa Kamal Majumdar to speak 3 words. Bismillahirrahmanirrahim. আজকের সভার সভাপতি নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি জনাব আব্দুল জাফর ভাই, প্রধান অতিথি জনাব কামরান বেঙ্গল, চার্জ অ্যাফেয়ার্স এমবেসি অফ পাকিস্তান, উপস্থিত সুধীবৃন্দ এবং অতিথি ও সুধীবৃন্দ, আজকে একটা বেশ ভালো আলোচনা আয়োজন করেছেন জাফর ভাই। উনি আমাকে ডাকলে আমি না আসতে পারি না, আশা লাগে। আর উপলক্ষ তো বেশ বড়, নবাব সলিমুল্লাহ একাডেমির আয়োজনে কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী আলোচনা, এত বিশাল ব্যাপার। নবাব সলিমুল্লাহ এই ভারতবর্ষে একটা রাজনীতি চালু করেছিলেন, একটা দল প্রতিষ্ঠার মাধ্যমে, যার নাম মুসলিম লীগ। এই বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই মুসলিম লীগের নেতা হিসেবে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান কায়েমে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে নবাব সলিমুল্লাহ নেতার নেতা ছিলেন, তাই না? আর কায়েদে আজম তো কায়েদে আজম মহান নেতা, হি ওয়াজ এ গ্রেট লিডার। আমাদের বর্তমানের শক্তি খুঁজে পেতে হলে ইতিহাসটা ভালোভাবে জানা দরকার। বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করে, বলা হয় ভারতের মানুষ 2 দিন পরে সেভাবে চিন্তা করে। ভারতকে অধিকার করার জন্য বিদেশিরা সবসময় বাংলাদেশ দিয়ে শুরু করছে। আর এই বাংলাদেশি
ভারতের নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সময়। সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ যে দেশটি তৈরি করেছিলেন, সেই দেশটি অনেকগুলো ইতিহাস সৃষ্টি করে গেছে, কিন্তু দেশটা ভৌগোলিকভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে নাই। ঐক্যবদ্ধ থাকতে পারে নাই পরবর্তী নেতৃত্বের দুর্বলতার জন্য। এটা একটা বাস্তবতা। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, কিন্তু আমরা জানি এখনকার যে পাকিস্তান, সেখানকার মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে যে বাংলাদেশে মুসলিম লীগ তৈরি হয়েছিল, সেই মুসলিম লীগের নেতারা তারা যে পাকিস্তান বসবাস করে সে পাকিস্তান তৈরি করেছিল। আমাদের বাংলাদেশের বড় বড় নেতাদের নামে পাকিস্তানে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, রাস্তাঘাট আছে। তো এগুলো ঐতিহাসিক বিষয়। সম্পর্ক আমাদের মধ্যে ভালো হওয়া উচিত। গত 15 বছরে আব্দুল জাফর ভাই এরকম অনুষ্ঠান করতে পারেন নাই। 15 বছর আবার নতুন করে করলেন, এটা দিয়ে শুরু করলেন। তো এটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। আধিপত্যবাদী শক্তির চাপে এবং তাদের দোষকদের চাপে এদেশের মানুষ সত্য কথা বলা বন্ধ হয়ে গেছিল। Now they have again started telling the truth. আসলে ধামাচাপা দিয়ে ইতিহাস হয় না, ইতিহাসের নিজস্ব গতি আছে। আর সস্তা সেন্টিমেন্টের উপরে হয় না। এদেশের মানুষ যে যুদ্ধ করেছিল সেটা তো সস্তা কোনো সেন্টিমেন্ট ছিল না। মুসলিম লীগ একটা পৃথক আবাস ভূমির জন্য সংগ্রাম করেছে। কেন করেছে? কারণ যে সংযুক্ত দেশ একসময় ছিল সেখানে মুসলমানরা ছিল নিষ্পেষিত। পাকিস্তান কায়েমের পরপরই মুসলিম লীগের নেতৃত্বে, মুসলিম লীগ সরকারের নেতৃত্বে এদেশে জমিদারি প্রথা বাতিল করে দেওয়া হয়। জমিদারি প্রথা বাতিল করে দেওয়া হয় এই জন্য যে জমিদারদের 90% ছিল ভিন্ন ধর্মের। তাতে কিছু আসে যায় না, কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হলো সেই জমিদাররা সাধারণ মানুষের উপর অনেক জুলুম করতেন। তাদের মৌলিক মানবাধিকার গুলো তারা মেনে চলতেন না, তাদের অর্থনৈতিক ভাবে শোষণ করতেন। তো সেই শোষণ থেকে মুক্তির জন্য মুসলিম লীগ যে একটা বুর্জোয়া পার্টি, সে একটা আন্দোলন করলো কৃষক শ্রমিকের পক্ষে, কৃষক শ্রমিকদের মুক্তি দেওয়ার জন্য। তো মুসলিম লীগ একটা কৃষকদের মুক্তির জন্য রাজনীতি করছে। এটা অনেকে শুনলে অবাক হয়, কিভাবে এটা সম্ভব? মুসলিম লীগের নেতারা তো জমিদার শ্রেণীর ছিলেন, তারাও
রাইটিস্ট ছিলেন, তারা জমিদের কথা উচ্ছেদ করলেন কিভাবে? আসলে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সম্পর্কে তাদের খুব গভীর আন্ডারস্ট্যান্ডিং ছিল। স্বাধীন রাষ্ট্রের জন্য সংগ্রাম করার আগে প্রথমে তারা চেষ্টা করেছিলেন যে বঙ্গভঙ্গ যেটা ব্রিটিশ করেছিল সেটাকে ধরে রাখার জন্য। যখন সেটা ধরে রাখা গেল না, তখন তারা চেষ্টা করলেন এদেশের সাংস্কৃতিক মুক্তির একটা রাস্তা করা যায় কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটাকে তারা ধরলেন সক্রিয় করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণে এদেশে একটা নতুন বুদ্ধিজীবী সমাজ তৈরি হয়। পূর্ব বাংলার সাধারণ মানুষের সন্তানরা শিক্ষিত হয়, যারা অবিভক্ত বাংলায় ছিল উপেক্ষিত, তারাই ক্রমে ক্রমে নেতৃত্বে এসে মুসলিম লীগ তথা মুসলমানদের আন্দোলনটাকে শক্তিশালী করে। তো আজকে আমরা কায়েদে আজমের ৭৬তম মৃত্যুবার্ষিকীতে এসে বলবো যে কায়েদে আজম সেই মুসলিম লীগের যে রাজনীতিরই একটা ফসল। উনি অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছেন, এদেশের মানুষও তার নেতৃত্বে রাজনীতি করেছেন। আমরা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর রুহের মাগফিরাত কামনা করি। উনি নেতৃত্বে না থাকলে হয়তো বা আরো কষ্ট পেতে হতো, আরো কষ্ট করা লাগতো। শুধু কলকাতা রায়ট না, আরো বেশি দুর্ঘটনা হয়তো হতে পারত। আমি বলবো এই ৭৬তম মৃত্যুবার্ষিকীতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং নওয়াব শাহ সলিমুল্লাহ তাদের রুহের প্রতি আমরা রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, এবং এই উপলক্ষে পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন আরো বৃদ্ধি পায়, শ্রদ্ধাবোধের সাথে বন্ধুত্ব যাতে বৃদ্ধি পায়, এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মোস্তফা কামাল ভাইকে। মন্ডলী, নওয়াব সলিমুল্লাহ একাডেমি বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য কিছু লোককে ব্যক্তিকে একটা অ্যাওয়ার্ড দেবে। তো আমরা এই অ্যাওয়ার্ডটা আমি একই দিন চাচ্ছি আমাদের থেকে। তো আমি নাম ঘোষণা করবো, আপনারা চিফ গেস্টের কাছ থেকে এটা নিয়ে নেবেন। ফার্স্ট মিস্টার মোহাম্মদ তাহির, প্লিজ টেক ইউর অ্যাওয়ার্ড। তারপরটা জানো, তারপরে কার নাম জানো? পরবর্তী আসবেন মিস্টার আবু মুসা মাহি, তিনি ফিলোসোফার। আবু মুসা মাহি, আবু মুসা মাহি, আবু মহি মুসা, আবু মহি মুসা অনেকগুলো বইয়ের লেখক এবং দার্শনিকের উপর বিভিন্ন বইয়ের লেখক উনি। দার্শনিকটা বুড়ো হয়।
এ পর্যায়ে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন মিস্টার ইমরান হাসান। মিস্টার ইমরান হাসান, প্লিজ প্লিজ। আগে নাম জানিয়ে রাখো, তারপরে গেলে পরিচয় দেন। ইমরান হাসান ইজ নওয়াব ফ্যামিলি, মেম্বার অফ নওয়াব ফ্যামিলি। সাইফুল ইসলাম ভাই আছেন? মামুন রশিদ ভাই আছেন নাকি? মামুন রশিদ, মামুন রশিদ ভাই আছেন? মিস্টার হাফেজ মুফতি মোহাম্মদুল্লাহ ভাই, মিস্টার হাফেজ মুফতি মোহাম্মদুল্লাহ ভাই। মিস্টার আব্দুর রহিম সাহেব আছেন? আব্দুর রহিম। শুধু তুমি নামগুলো নিয়ে যাই, সিরিয়ালটা ঠিক করে নাও। আব্দুর রহিম সাহেব তার অ্যাওয়ার্ডটা নিচ্ছেন। মিস্টার আব্দুর রহিম। আরে এক একটা দিয়ে দেন, পরে শেষ করে নেবেন। তারপরে কাজ মিস্টার এসএম আব্দুল্লাহ আল বাপ্পি। মিস্টার এসএম আব্দুল্লাহ আল বাপ্পি। তারপরে মিস্টার ইকবাল হাসান নান্টু। নান্টু ভাই নাই। মিস্টার এম জালাল উদ্দিন। জালাল উদ্দিন, মিস্টার জালাল উদ্দিন ভাই আসেন আপনি। ভাই জালাল আহমেদ না জালাল উদ্দিন? জালাল উদ্দিন, জালাল উদ্দিন। জালাল আহমেদ পাইছি। পরে পরে নাম দেখি ঠিক করে নিলেন। মিস্টার মাহবুবুর রহমান চৌধুরী। মাহবুবুর রহমান চৌধুরী। তারপরে নাম জানা নাও। মিস্টার আলাউদ্দিন, মিস্টার আলাউদ্দিন পিকে। মিস্টার আলাউদ্দিন পিকে। মিস্টার মোহাম্মদ হারুন। মিস্টার মোহাম্মদ হারুন। মিস্টার রমজান আলী, মিডিয়া অ্যাক্টিভিস্ট রমজান আলী। মোহাম্মদ নুরুল হুদা ডিউক। নুরুল হুদা ডিউক। इसके गुलाम अकबर। इसके गुलाम अकबर, शेख गुलाम अकबर। মামুনের সাথে লাও। मिस्टर জালাল আহমেদ। এই আকবর ভাই। मिस्टर জালাল আহমেদ। मिस्टर মামুনুল হক চৌধুরী। এমডি মুস্তফা কামাল ভুইয়া। মুস্তফা কামাল ভুইয়া আমার মুস্তফা কামাল ভুইয়া। মিস্টার মুস্তাহিদ ফারুক বিল্লাহ। মুস্তাহিদ বিল্লাহ ফারুকি। মুস্তাহিদ বিল্লাহ ফারুকি। जुबायर भुया। जनाब जुबायर भुया। मोहम्मद कामाल हुसैन। কামাল হোসেন আছেন? মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ভুইয়া। মোহাম্মদ মোহাম্মদ হোসেন FCMA আছেন? মোহাম্মদ হোসেন, জনাব মোহাম্মদ হোসেন। এটা শেষ পর্যায়ে মোহাম্মদ সাইদুর রহমান। তাই আমার তাই হয়েছে পারভেজ হোসেন।
আরম্ভ করবেন না। যুব নেতা ইয়ত ফোরাম আছে, আর কেউ আছে? ওকে, স্টপ ইট, বাকিগুলো পরে দিয়ে দিন। মন্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যক্ষের আলোচনা সভার বিশেষ অতিথি মিস্টার ইমরান হাসান। নাও আই রিকোয়েস্ট মিস্টার ইমরান হাসান টু স্পিক ফিউ ওয়ার্ডস প্লিজ। বলছেন ভাই। আসসালামু আলাইকুম, জনাব সুধীর মন্ডলী। আমি একটু দেরি হয়ে গেছে জামের জন্য, আপনি মাফ করে দেবেন। আমি 1 ঘন্টা জামে ছিলাম, তো আগে আসতাম। তো আজকে জনাব কায়েদ মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলা আছে, কিন্তু ধরেন সংক্ষেপে আমি আপনাকে আমি যতগুলি জিনিস আমি পড়েছি, আমি একজন সোশিওলজির ছাত্র ঢাকা ইউনিভার্সিটি,